হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালে এই টিফিন বানানো দিয়েই ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো রবিবার। আজকে সকালে জলখাবারে বানাচ্ছি একদম পাতলা পাতলা পরোটা, মানে পকেট পরোটা বলতে পারো, রাজুদার মতন। আর এই পরোটাগুলো খেতে কিন্তু এত ভালো লাগে, একদম কিন্তু কম তেলে ভাজা আর পাতলা পাতলা করেই কিন্তু বেলেছি। দেখতে পাচ্ছ কতটা পাতলা করেছি। আর এই রকম পরোটা কিন্তু মানে আগে সেঁকে নিলে কি হয়, ওটা কিন্তু একটুখানি শক্ত শক্ত লাগে, তবে ডাইরেক্ট যদি তুমি তেল দিয়ে ভাজো না, সেই পরোটা কিন্তু একদম নরম সফট হয়। তুমি যে 5-6 ঘন্টা বাদে খেলেও একই রকমই নরম থাকে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যেরকম শেপে পেরেছি, মোটামুটি চৌকো গোল শেপে যেমন পেরেছি ওইভাবে বেলে নিয়েছি। আর আগের দিনের খানিকটা চিকেন আছে, সেটা দিয়ে সকালে টিফিনটা ভালোভাবে হয়ে যাবে। চিকুর পাপা এখন চা খেয়ে গেছে বাজারে, সবজি নিয়ে এসছে ব্যাগে করে, সব এক জায়গা করে এনেছে। আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে সবজির ট্রেটাও বার করে নিয়েছি। সবজি সবই বাড়ন্ত, ওই একটা ক্যাপসিকাম আছে। আর এই যে লেবু, কতদিন হয়ে গেল লেবুগুলো আছে, খাওয়া হয় না জানো তো। আর এত লেবু কী বা হবে বলো, তো সেইগুলো এখনই একটু একটু করেই এখন খাওয়া হচ্ছে, কিংবা ঠাকুরের থালা বাসন মাজতে একটু ব্যবহার হচ্ছে। আর আমি এখন এই সবজিগুলো না প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে করে রেখে দেবো, তাহলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কি। এই যে এটার মধ্যে রেখে দেবো গাটি কচু। তো চলো এগুলো আগে সাজিয়ে নিই, তারপর কোনটা কোথায় রাখবো দেখি। আর কয়েকটা মতন আছে পটল, এটার মধ্যেই রেখে দিই, তাহলে হয়ে যাবে। কেননা এইগুলো না অনেক দিন, তাও 2-4 দিন বাদে খেলেও অসুবিধা নেই। 2-4 দিন কেন, 1 সপ্তাহ 5-6 দিন থাকলেও অসুবিধা নেই। এইগুলো এখানে থাক, আর বাদ বাকিগুলো তো একটু নষ্ট হয়ে যেতে পারে। এই যে এটা এখানটাতে রেখে দিচ্ছি। আর এই যে বেগুনগুলো নর্মালি বাইরেই থাকবে, এইগুলো আর কিছু করছি না। ক্যাপসিকাম করে তুলে দিলাম, গাজর। আর এই যে এনেছে ঝিঙে এখন প্রায় সময় আনা হচ্ছে, কেননা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই যে রয়েছে তোমার ভেন্ডিগুলো এখানে রেখে দিলাম, ক্যাপসিকামটা এখানে থাক। আর এই কটা মতন আছে টমেটো। এখন গোছানোর মতন অত সময় নেই, এইভাবে ঝটপট আর কি রেখে দিলাম। তো চলো এবার ফ্রিজে রেখে দিয়ে আসবো। এদিকে এখন ভাতটা হচ্ছে, আর এদিকে করছি তোমার মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। উপর থেকে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দেওয়া হয়ে গেছে। আর এদিকে মোটামুটি যা যা রান্না করবো সব বার করে রেখেছি। এই যে দেখো, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে আছে তোমার মাছের মাথা। এটার জল দিইনি, যেহেতু মাছগুলো রান্না হবে না, তো সেই কারণে। আর জল দিয়ে রাখলে কি হয়, মাছগুলো মানে অতটা টেস্ট থাকে না, কেমন লাগে যেন। তো এদিকে খানিকটা পেঁয়াজ কুচে রেখেছি। আর এদিকে রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই যে দেখি ফার্স্টে একটা কাটবো, যদি দেখি যে কম হচ্ছে বলে আরও একটা নিয়ে নেব। আর চুমকি দাস আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি সবুজ চুড়ি পরনি কেন? সবুজ চুড়ি আমি পরবো, তবে এখনও তো বাংলা মতে, মানে বাংলা ক্যালেন্ডার মতে তো শ্রাবণ মাস শুরু হয়নি, সেই কারণে আর কি। শ্রাবণ মাস মোটামুটি বৃহস্পতি শুক্রবার থেকে আর কি শুরু হচ্ছে, মানে 21 তারিখে। আমি ঠিক দেখিনি, মোটামুটি নেক্সট সপ্তাহে, এটুকু জানি আর কি। তো তখন থেকেই আমি সবুজ চুড়ি পরবো ভেবে আছি। আর তবে বিহারিদের কিন্তু ওনারা দেখবে সবাই কিন্তু সবুজ চুড়ি হাতে দিয়ে দিয়েছে, মানে পূর্ণিমা তিথি অনুযায়ী দেখবে অনেকে কিন্তু শ্রাবণ মাসটা মানে, তো সেই কারণে অনেকেই কিন্তু হাতে দেওয়া হয়ে গেছে সবুজ চুড়ি। তবে আমি এখনও পর্যন্ত দিইনি, আমি প্রথম সোমবার থেকেই আর কি শুরু করব ভেবে আছি। আর এইদিকে বাঁধাকপিটা না এনেছিল প্রায় 10-12 দিন হয়ে গেছে, আজকে করব কালকে করব করে আর হচ্ছিলই না। আর এই বাঁধাকপির গায়ে না একটা ছিদ্র মতন ছিল, আর সেইখান থেকেই দেখছি এই জায়গাটা কেমন বাজে হয়ে গেছে, মানে কেমন না একটা মানে
কালো কালো স্পট পড়ে গেছে, সেই সাইডটা বাদ দিলাম, দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি বাঁধাকপিগুলো। আমি দেখেছি আমি বাঁধাকপি মানে এই ছুরিতে সব থেকে ভালো আর কি ছোট মিহি মিহি করে কাটতে পারি, কিন্তু বটিতে না অত ভালো করে যেন হয় না, শুধু ভয় লাগে হাত কেটে যাবে হয়তো, তো সেই ভেবে না চওড়া চওড়া মতন হয়, তবে ছুরিতে দেখলাম খুব ভালো হয়েছে আর কি। তো এদিকে আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করব সেই কারণে আর কি। তো এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে এদিকে সিদ্ধ হতে থাক, আর ওদিকে তাহলে আমি একেবারে ডালটা বানিয়ে নেব। আর সুপ্রিয়া দিদিভাই বলেছে, বনু তোমাকে শাড়ি পরে খুব সুন্দর দেখাচ্ছে, মাঝে মধ্যে এইভাবে শাড়ি পরো বোন, খুব সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর, আর তুমি তো আমার থেকেও অনেক সুন্দর। আমিও তোমার ভিডিও দেখি, তুমি দুটো বাচ্চা সামলে তাও যে কী করে প্রতিদিন ভিডিও দাও, সত্যি তোমার থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তবে না মানে শাড়ি ভাবি মানে পরবো, শাড়ি পরতে তো ভালোই লাগে, তবে না শাড়ি পরে অতটাও কাজ করতে ঠিক পারি না, অসুবিধা হয়, আসলে অভ্যেস নেই তো সেই কারণে আর কি। আর এখন যেহেতু ঠান্ডার ওয়েদার, সেই জন্য ভাবছি 1-2 দিন অন্তর অন্তর শাড়িটা একটুখানি পরবো। আর ওদিকে কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে, ওই বাঁধাকপির জন্য দুটো মতন আলু ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির মধ্যে দেখবে আলু একটু না দিলে ঠিক ভালো লাগে না যেন, তো সেই জন্য আমি আলুটা দিই। অনেকে দেখবে বাঁধাকপির মধ্যে আলুটা দেয় না, শুধুমাত্র চিংড়ি দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে বানায়, সেটাও ভালো লাগে, তবে আমি সবসময় আলুটা দিই। তো বাঁধাকপি ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে করব, তারপর মনে হলো যে না, ছোটো যে চিংড়িগুলো রয়েছে সেইগুলো দিয়েই বানিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু সেই চিংড়িটার কোনো রকম টেস্ট থাকে না, কেমন রাবার মতন হয়ে যায়। মাছ তাও তুমি 1 সপ্তাহ কিংবা 5-6 দিন বাদে খেতে পারবে, কিন্তু চিংড়ি মাছ না বেশি কিন্তু খাওয়া যায় না। তো ভাবলাম যতটুকুই আছে ওই দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নেব। আর এদিকে দেখো তরকারি রান্নার জন্য আমি একটু পেঁয়াজ বেশি করে কুচিয়ে নিচ্ছি, মাছের মাথা দিয়ে যে ডাল বানাবো সেটাতেও তাহলে হয়ে যাবে, আর এদিকে তো বাঁধাকপিতে লাগবেই। আর পায়েল দত্ত বলেছো, হাই আমি পায়েল দত্ত, আগেও কমেন্ট করেছিলাম, বলছি চিকু কি লেখা শিখে গেছে, মানে ABCD কিংবা 1-2 একটু জানিও, কারণ আমারও 3 বছরের একটা ছেলে আছে, একটু জানালে সুবিধা হতো। না গো, চিকু কিন্তু এখনও এগুলো শেখেনি, তবে ওর এগুলো সমস্তটাই মুখস্থ, অকার আকার ABCD ক খ। আর ও লেখা শিখেছে বলতে গেলে অকারটাও কিন্তু শিখে গেছিলো, তারপর আমার মনে হলো যে না, হাতের লেখা ভালো করার জন্য একেবারে অকার আকার কিংবা ABCD না শিখিয়ে যদি আমরা স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, রাইট কার্ভ, লেফট কার্ভ, জিগজ্যাগ এইগুলো যদি শেখাই না, তাহলে কিন্তু বাচ্চাদের হাতের লেখা খুব সুন্দর হয়। আর এই কয়েকটা হাতে গোনা 5-6 রকম যে লেখা আর কি, স্ট্যান্ডিং, স্লিপিং, এগুলোর জন্য কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ABCDগুলো শিখে যায়। আমি কিন্তু বাচ্চাদের কিভাবে লেখা শেখাতে হয় আমি সেগুলো একদম শুরুর দিক থেকে মানছি, যার জন্য চিকু কিন্তু এখনই আর কি মানে লেখাপড়া করতে একদমই ভয় পায় না। যেটা দেখেছিলাম চিকুকে প্রথম যখন আমি ডাইরেক্ট অকার আকার শেখাতে গেছিলাম, তখন যেন ও একটা অসহ্য বোধ করতো, আর যেন ওর কোনো রকম এনার্জি পেতো না। আমি তবে এই জিনিসগুলো শেখানোর পর থেকে দেখেছি ও নিজে নিজেই কিন্তু বই খাতায় এনে লিখতে শুরু করে দেয় আর কি। তো আমি চিকুকে কিভাবে একদম শুরুর দিক থেকে শেখাচ্ছি, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা না হোক 1-2 অন্তর ভিডিওতে দেখবে চিকুকে আমি কি কি লেখাচ্ছি, কি কি না, সমস্তটাই কিন্তু শেয়ার করি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর এইভাবেই কিন্তু আমি চিকুকে আগামী দিনগুলোতে ABCDও শিখিয়ে দেব। তোমরা দেখতে থাকো, আর তোমাকেও বলতে চাই তুমি এখন থেকে শুরু করে দাও, দেখবে বাচ্চারা ওই সোজা লাইন মানে সমানো লাইন, হেলা লাইন, এইভাবে কিন্তু না ওরাও কিন্তু বেশ মানে ইন্টারেস্ট পায় যে না এইটা এইভাবে লিখতে হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপর একটু বেশি করে মশলা আমি কিন্তু নিয়ে নিচ্ছি, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল কিংবা বাঁধাকপি এই দুটোতে কিন্তু সেম একই রকম মশলা লাগে, তো সেই জন্য শর্টে আমি একটাতেই সমস্ত মশলা আর কি ভালো করে বানিয়ে নিচ্ছি, যাতে আমাকে আরেক জায়গায় সময় না নষ্ট করতে হয়। আমি যখনই রান্না করি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যখন দেখি যে একই
একই মশলা দুটো জায়গায় কেন করতে যাব, আমি শর্টকাটে এক জায়গায় বানিয়ে নিই, তারপরে যখন মশলাটা কষানো হয়ে যায় সেখান থেকে দিয়ে দিই। এতে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায় আর রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এদিকে বেশি করে আমি 3টে মতন মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়েছিলাম, সাথে একটু সামান্য চিনিও দিয়েছি যাতে রঙটা খুব ভালো আসে। আর তারপরে কিন্তু আদা রসুন আর একটুখানি 1 ফালি মতন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। সুমিতা দিদিভাই আমাকে একটা লম্বা কমেন্ট করেছে। দিদিভাই যেহেতু নতুন চ্যানেল খুলেছে আমার কথা শুনে, তো সেখানে দিদিভাই জানিয়েছে যে তোমার প্রথম ভিডিওতে ভালো ভিউজ হচ্ছিল, এখন অনেকটাই ডাউন হয়ে গেছে। তো তুমি আরও অনেক কথাই লিখেছো, তো তোমার এই প্রশ্নটা আমি উত্তরে একটা কথাই বলতে চাই, তুমি তোমার মতন প্রতিদিন ভিডিও দিয়ে যাও আর তোমার ভিডিও মানে প্রেজেন্টেশন বা ভিডিওর কোয়ালিটি একটুখানি ভালো করার চেষ্টা করো। বুঝতে তো পারছো ইউটিউব কিন্তু এখন একটা কম্পিটিশনের জায়গা হয়ে গেছে, আর সেখানে তোমাকে তোমার জায়গাটা ধরে রাখতে গেলে কিন্তু তোমার পিকচার কোয়ালিটি কিংবা তুমি কিভাবে তোমার ভিডিওটা এক্সপ্লেন করছো সেটা কিন্তু একটু নির্ভর করে। এই জায়গাগুলো তুমি একটুখানি খেয়াল করো, আর তুমি একটা সঠিক সময়ে ভিডিও দাও এবং অন্যের ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো। আশা করছি সেখান থেকে কিন্তু তোমার আরও নতুন অনেক বন্ধু হবে এবং তোমার ভিডিও ভালো লাগলে তোমার চ্যানেলটাও কিন্তু তারা তখন সাবস্ক্রাইব করবে। তুমি কিন্তু অন্যের ভিডিওতে গিয়ে কখনোই বলবে না যে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো কিংবা আমার ভিডিও তোমরা দেখো, এগুলো কখনোই বলবে না। এতে কিন্তু তোমার চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে, আর ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেখানে কিন্তু সমস্তটাই শো করে যে তুমি কিভাবে তোমার ভিউজগুলোকে আনছো না আনছো, এই সমস্ত আর কি। তো এই ছোট ছোট জিনিসগুলো তুমি একটু মেনটেনেন্স করে চলো, আশা করছি তুমি নিশ্চয়ই সফলতা পাবে। তবে একটা কথা বলবো, তোমাকে কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে। ইউটিউব কিন্তু এতটাও সহজ নয়, আর ইউটিউব কিন্তু সবাই করতে পারে না। আসলে ইউটিউবে টিকে থাকতে গেলে না তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। ইউটিউব কিন্তু দেখে নেবে যে তোমাকে একটা সময় তোমার সামান্য একটা ভিডিওতে হয়তো সেই ভিডিওতে কিছুই নেই, হঠাৎ করে সেই ভিডিওটা দেখবে সবার কাছে পাঠিয়ে ইউটিউব রাতারাতি তোমার সেই ভিডিওটা ভাইরাল করে দেবে। আবার দেখবে 1 সপ্তাহ কিংবা 1 মাস বাদে থেকে তোমার সেই একই রকম ভিডিও তোমার দেখবে 5টা 10টা ভিউজ হচ্ছে। এটার কি কারণ হয় জানো তো? ইউটিউব দেখে যে তুমি কি ভেঙে পড়ছো নাকি তুমি তোমার কাজ ঠিক মতন সামলে যাচ্ছ বা একই সময় তুমি ভিডিও দিয়ে যাচ্ছ। এই জিনিসগুলো না তোমাকে কিন্তু বুঝতে হবে, সেই মাফিক তুমি কাজ করো। দেখবে ইউটিউব যখন দেখবে যে না তুমি তোমার টাইম মেনটেন করছো, রোজ দিন ভিডিও দিয়ে যাচ্ছ, তখন দেখবে ইউটিউব নিজে থেকে তোমার ভিডিও অন্য জায়গায় তখন সাজেস্ট করবে। আর এদিকে তো দেখলে মশলা কষানোটা হয়ে গেলে কিন্তু আমি খানিকটা এই বাঁধাকপির চালুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখলে কত সহজে কিন্তু আমার কত তাড়াতাড়ি দুটো রান্না একইভাবে কিন্তু হয়ে গেল। এটার মধ্যে যা মশলা দিয়েছি এটার মধ্যেও সেম তাই দিয়েছি। চটপট কিন্তু রান্নাটা বানিয়েও নিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ ভালোও হয়েছিল। এদিকে বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করেই বানাবো, কোনো রকম আর জল ফল দেবো না, তাতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে রেডি। দুটোতেই কিন্তু একই রকম মশলা লাগে, তবে একটু ডালে ধনেপাতা দিলে ভালো হতো, তবে এই মুহূর্তে ধনেপাতাটা ছিল না বলে আর দিতে পারিনি। আর এদিকে আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, আর এখন এই যে রান্না শেষে কয়েকটা বাসন পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। মোটামুটি রান্নাঘরের কাজটা হয়ে যেতে পারলেই অনেকটা নিশ্চিন্ত আর কি। আর আজকে কিন্তু সেরকম কোনো কাজ আমাকে আর করতে হবে না। আজকে যেহেতু চিকুর পাপা বাড়ি আছে, ওই কিন্তু ঘরের টুকটাক কাজকর্ম সেরে দেয়, আর চিকুর খাওয়ানো স্নান করানো ওই আর কি দেখে নেয়, সেই জন্য আমি একটু নিশ্চিন্তই থাকতে পারি। নিধি চ্যাটার্জি আইডি থেকে দিদিভাই বলেছো শাড়ি পরে ভালো লাগছে তোমায়, তুমি খুব মিষ্টি করে কথা বলো, খুব ভালো লাগে আমার ব্লগটা। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকেও, আসলে তুমি অনেক সুন্দর, সেই জন্য ভালো লাগে। মধুমিতা দাস দিদিভাই বলেছো দীপা তোমার রান্নাঘরটা ছোট, কিন্তু তোমার সাজিয়ে গুছিয়ে রাখার গুণে ছোট বলে মনে হয় না। তো থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, তুমি একদমই ঠিক বলেছো, রান্নাঘরটা কিন্তু বেশ ছোট, তবেই নন মডিউলার কিচেনগুলো কিন্তু না তুমি যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখতে পারো, দেখতে কিন্তু মনে হবে যেন পুরো জঞ্জাল হয়ে রয়েছে। তো সেই জন্য একটু গুছিয়ে রাখতে হয়, আর আমি কিন্তু সব সময় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সেই জন্য কিন্তু কোনো রকম মাকড়সা আরশোলা কিংবা কোনো রকম তেল চিটচিটে
চিটচিটে ভাব থাকে না। যখনই একটু দেখি ময়লা হয়েছে আমি কিন্তু সাথে সাথে সেগুলো পরিষ্কার করতে থাকি। আর এই যে দেখো রান্না শেষে কিন্তু প্রতিদিনই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আর যেহেতু আমার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান লাগানো রয়েছে, যতই থাকুক না কেন তাও কিন্তু যে কন্টেনারগুলোতে একটা তেল চিটচিটে ভাব থেকেই যায়, সেই জন্য একটুখানি না একটা সুতির কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গায় একটু মুছে নিতে হয়। আর গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নিতে হয়। আমাকে একটা মিষ্টি বোনও কমেন্ট করেছে, তার কথাটা শুনে আমারও ভীষণ খারাপ লাগলো। সে লিখেছে, দিদিভাই জানো তো আমার মনটা খুব খারাপ, আমার বাড়ির কিছু লোক আছে যারা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, পান থেকে চুন খসলেই আমার সঙ্গে ঝগড়া করতে লেগে যায়, খুব খারাপ লাগে। তারপর তোমার ভিডিওটা দেখার পরে মনটা হালকা লাগছে। প্রথমেই বলি, এই সমস্ত মানুষদের না তুমি বেশি এন্টারটেন করতে যাবে না, ওনাদেরকে ওনাদের মতন ছেড়ে দাও। আর তোমাকে যাই কিছু বলুক না কেন তুমি এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার করে দেবে, যেন এরকম করবে যেন ওদের কোনো কথা তোমার কোনো গায়েই লাগছে না। আর যেহেতু তোমার ফ্যামিলির লোকজন, তুমি ওদেরকে ফেলতেও পারবে না। এটা যদি বাইরের কেউ হতো আমি তোমাকে বলতাম ওই সমস্ত মানুষদের থেকে তুমি দূরে থাকো, কিন্তু ওরা যেহেতু তোমার ফ্যামিলির লোক সেই জন্য বলবো ওনাদেরকে সেরকম পাত্তা দেবে না। তোমার যতটুকু দায়িত্ব কর্তব্য ততটুকুই পালন করো। আর মানুষ না কখন তোমাকে আঘাত করবে জানো তো, যখন তারা বুঝে নেবে যে তাদের আঘাত মানে তারা আঘাত করলে তুমি আঘাত পাচ্ছ, তখনই কিন্তু তারা তোমাকে আঘাত করতে থাকবে। কিন্তু যখন দেখবে যে না তারা আঘাত করছে কিন্তু তোমার আর আঘাত লাগছে না কিংবা তুমি কোনো রকম রিয়্যাক্ট করছো না, তখন কিন্তু তারা সেই জায়গা থেকে সরে আসবে। বা কিছু তাদের একটা মনে হবে, তারা সেই জিনিসটা হয়তো ভাববে বেকার করছে, বা সেই জায়গাটা হয়তো তারা স্টপ করতে পারে যে না এটা ঠিক নয় বা কিছু। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর কন্টেনারগুলো আমি রান্না করার সময় ঢেকে রাখি যাতে অত তেল চিটচিটে ভাব না হয়। তো এরপরে আমি যাব স্নান করতে। তো অনেক দিন বাদে আর কি হাতে একটু সময় পেয়েছি, তো ভাবলাম চলো স্নান করতে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করি। কেননা সপ্তাহে যে আর কি স্কিন কেয়ার করি সেগুলো আর কি হয়নি করা, সেই কারণে আর কি এখন বসেছি সমস্ত কিছু নিয়ে, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, একটা ফেস প্যাক আর ফেস স্ক্রাবার নিয়ে বসেছি, সাথে চারকোল পিল অফ মাস্কটাও নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক রয়েছে সেটা দিয়ে মুখটা খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি। যে কোনো কিন্তু ময়শ্চারাইজার বলো বা ক্রিম বলো, ফেশিয়াল কিট বলো, যখনই আমরা মাসাজ করি আমাদের কিন্তু মুখে তখনই গ্লো করবে যখন আমরা পারফেক্টলি আমরা হাতের সাহায্যে আমাদের স্কিনটাকে সুন্দর করে মাসাজ করতে পারবো। এই মাসাজের ফলেই কিন্তু স্কিনে গ্লো করে। তো যাই হোক, আমি যেহেতু সমস্ত স্টেপটাই জানি আর আমি কিন্তু মোটামুটি খুব স্পিডেই আর কি সেরে নিচ্ছিলাম, বুঝতেই তো পারছো স্নান করা রয়েছে, ঠাকুর পুজো, অনেক কাজই রয়েছে, সেই কারণে আর কি আমি না এদিকে নাকেরটা খুলে নিলাম। যেহেতু নাকেরটা স্টোনের তো ওই রকম মানে ক্রিম টিমগুলো লেগে গেলে না ওই স্টোনটা কেমন একটা মতন হয়ে যায়, অতটা গ্লেজি ভাবটা থাকে না, সেই জন্য খুলে সরিয়ে রাখলাম। আর তারপরে আমি লোটাসের স্ক্রাবারটা নেব কি দেখলাম যে টিউব থেকে কিছুতেই বার হচ্ছে না, কিন্তু ভিতরে দেখো অনেকটাই কিন্তু স্ক্রাবার রয়েছে, তো সেই জন্য আমি কাঁচি দিয়ে অর্ধেক করে নিয়েছি আর তারপরে দুটোকে এইভাবে অ্যাটাচ করে দিয়েছি। এত সুন্দর কিউট লাগছে না, কেউ কিন্তু দূর থেকে দেখে বুঝতেই পারবে না যে এটা এরকম মানে কাটা রয়েছে। তো আমি একটু একটু করে মোটামুটি নিলে আর কি মানে শেষ হয়ে যাবে। আর তারপরে দেখো এখানটাতে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি। দেখবে আমরা যখনই একটা মেকআপ করি আমাদের ঠোঁটের উপর কিংবা থুতনির জায়গাটা একটা পিগমেন্টেশন একটা ভাব থাকে, যার জন্য একটা কালো স্পট পড়ে থাকে দেখবে। তো এই জায়গাগুলো একটুখানি ভালো করে মাসাজ করে নিতে হয়। আর যাদের কাছে কোনো রকম স্ক্রাবার থাকবে না, তোমরা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো ক্লিনজারের সাথে, সেটাও কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। তো যাই হোক, তারপরে আর কি আমি ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি মুখে, ঘাড়ে, গলায়। তো তারপরে কিন্তু আমি স্নানও সেরে নিয়েছিলাম, যেহেতু ফেস প্যাকটা শোকাতে হবে খানিকটা সময়ের ব্যাপার, তো সেই জন্য ভাবলাম বসে না থেকে স্নানটা সেরে নিই, তারপর না এই যে পিল অফ মাস্কটা লাগাবো। আর পিল অফ মাস্কটা খুলতে গিয়ে দেখলাম সামনের দিকটা এইভাবে শুকিয়ে গেছে, সেটা এখন ফেলে দিয়েছি। আর এখন থুতনিতে, মুখে মানে তারপর নাকের উপরে ভালো করে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু পাতলা পাতলাভাবে লাগাতে হবে। আর এই যে চারকোল পিল অফ মাস্কটা দেখতে পাচ্ছ এত সুন্দর না, নাকের উপর থেকে ব্ল্যাকহেডস বা হোয়াইটেক্সগুলো খুব ভালোভাবে তো রিমুভ হয়ে যায়, সাথে নাকের উপরে যে সামান্য ছোট ছোট যে লোমগুলো থাকে সেটা পর্যন্ত রিমুভ হয়ে যায়। আর নাকটা না এত সুন্দর সফট হয়ে যায়। তারপরে তুমি যখনই মেকআপ দাও না কেন, কেননা মেকআপ কিন্তু কোনোভাবেই আর উঠে যাবে না, কিংবা সাদা সাদা হয়ে থাকা বা ফুটে যাওয়ার, দেখবে ওই যে ঘাম হলে নাকের উপরে মেকআপগুলো ফুটে ওঠে, এগুলো কিন্তু একদমই হয় না।
আর এখানে কিন্তু আমি শুধু নাকের উপরটাতেই দিই, কেননা পুরো মুখে দিই না। আর আমার যেহেতু ফেসিয়াল হেয়ার রয়েছে ভীষণ লাগে, আমার তো চোখ দিয়ে পুরো ছটছট করে জল বেরিয়ে আসে, সেই জন্য আমি অতটাও সাহস পাই না। শুধুমাত্র গালের একটু দুপাশে আর নাকের উপরেই দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে ব্ল্যাকহেডসগুলো রিমুভ হয়ে যায়। আর যখন আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি তখন কিন্তু পুরো মুখেই আর কি এই ফেস প্যাকটা লাগিয়ে দিই, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। মুখটা না কতটা গ্লো করে তোমরা নিজেরাই কিন্তু দেখলে বুঝতে পারবে। আর তারপরে তো দেখেছো রবিবার দিনকে সারা দুপুর শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। ঘড়িতে এখনও 7:30 মতন বাজে। চিকু ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আজকে ওকে মানে টিফিনে দিচ্ছি আর কি বনভিটা সাথে দুধ আর কি। ওকে জিজ্ঞাসা করলাম যে ম্যাগি খাবে নাকি চকলেট দুধ খাবে। ও না এই যে যখন বনভিটা দিই খানিকটা চকলেটের মতন টেস্ট তো দেখেছো, যেই শুনেছে অমনি বলছে চকলেট দাও। তো বলি সেই জন্য দুধটা একটু ফুটিয়ে আনলাম। বসো 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 বসো, লেগে যাবে কিন্তু। সেই জন্য দুধটা ফুটিয়ে এনে এসে ওর জন্য এখন, হ্যাঁ হ্যাঁ এটা তোমার, ওর জন্য হচ্ছে কি বনভিটাটা আনলাম। আর আমি আজকে আর দুধ খাবো না, যেহেতু আজকে সকালে তোমার কি বলে, হ্যাঁ যেহেতু বাঁধাকপি হয়েছে না, আবার মুগ ডাল হয়েছে, আমার এমনিতে গ্যাসের সমস্যা, সেই জন্য ভাবলাম যে চলো আমি সন্ধ্যাবেলা আর কিছু খাবো না। পিঁপড়ে কোথা দিয়ে চলে এলো, তো ভাবলাম চলো আর কিছু খাবো না, ওকে খাইয়ে নেবো, ওকে মানে পড়তে বসাবো, বিছানাটাও ঠিক করে নেব। আর অনেক জামা কাপড় হয়েছে, মানে 2 দিন ধরে জামা কাপড় গোছানো হচ্ছে। চিকু না কেন বললো জানো তো, যেই বললাম না ওকে নিয়ে একটু বই নিয়ে বসাতে হবে, তো ওটাই শুনে বলছে নো। দেখছো চিকু কিরকম মানে বোঝে, দেখছো কি বললো, মা পচা। কে পচা? বলছে বেবি পচা। দেখো ওর কাণ্ডটা। বেবি কোথায় গো? এই যে বেবি। কে পচা গো? কে পচা বলো আগে? পাপা পচা। ইস পাপা পচা। পাপা আছে। পাপা তোমার জন্য আর কোনো খাবার নিয়ে আসবে না। সরি সরি। হ্যাঁ তাহলে কেন বললে পচা? খুব গরম, আম করো। কেমন খেতে চিকু? কেমন খেতে চিকু? ভালো খেতে? ইয়েস ইয়েস বাবা। আচ্ছা চলো পাখাটা চালাই, তুমি ঘেমে যাচ্ছ। আর এত পাখার আওয়াজটা হয় বলে সেই জন্য পাখাটা অফ করেছিলাম, এখন একটু অন করে নিলাম। চলো আগে ওকে খাইয়ে নিই, তারপর আর বাকি কাজ। আর এই যে বিছানার ওপর মাদুরটা পেতে রাখি বলে বিছানার চাদরটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে। তো দেখো খুব একটা ধুলোও নেই, মোটামুটি মাদুরটার মধ্যে না খানিকটা ধুলো আছে, তো সেই জন্য আমি এখন আর ঝাড়লাম না, সোজা ভাঁজ করে এখন দরজার পিছনে রেখে দেবো, যেহেতু ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি আমি ওখানে রেখে দিলাম, আর রাতের মতন বালিশগুলো একটু পেতে নিচ্ছি। এদিকে দেখো বেডরুমটা কিন্তু সুন্দর করে আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর রাতের মতন বিছানাটা মোটামুটি সেরে নিয়েছি। আর ঘর বারান্দা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না, অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছ সন্ধ্যের পর থেকে না আমি একটু একটু করে এক একটা করে ঘরের কাজ কমপ্লিট করতে থাকি। আর সেই কাজটা হয়ে গেলে আমি তখন আবার সেই ঘরের লাইটটা অফ করে দিই, কেননা সন্ধ্যে 7:30 অবধি সব দিকে লাইট ফাইট জ্বেলে রাখি, তো এটাই আর কি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একদম ক্লিন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দিকের অবস্থাটা একটুখানি হেজি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে জামা কাপড় রয়েছে, আর এখন করে চিকু আমার ওই ট্রাইপডটা নিয়ে খেলা ধরেছে, ঠিক আছে। তো এদিকে জিনিসপত্র অগোছালো আছে, আর দোলনা ভর্তি জামা কাপড়, তো সেগুলো এখন আমি গুছিয়ে নেব। চলো। অজগর আর আকারে আমটি আমি, হর্ষই ইঁদুর, হ্যাঁ
দীর্ঘইতে ঈগল পাখি, পাশে তোয়ে আর হর্ষৌতে উট। চল মেয়েটি বলা না, উট চলেছে মুখটি তুলে, ওই রকম মুখটা তুলে যাচ্ছে। আচ্ছা, আর দীর্ঘতে। তো এই যে বন্ধুরা, আমার নাইট স্কিন কেয়ার হয়ে গেছে। আর আমি যেহেতু যখনই নাইট ক্রিম মাখি, তো আমি চোখের এইগুলো কিন্তু দিই না, আর না দেওয়াই ভালো। এমনিতে আর এমনিতেও আমার চোখের সমস্যা আছে, সেই কারণে আর কি। তখন কি করি জানো তো, একটুখানি ওই শীতের সময় মাখার জন্য যে বোরোলিন আমরা ব্যবহার করি, সেটা দিয়ে আমি সুন্দর করে এগুলো এরকম মাসাজ করে নিয়েছি। তাহলে দেখবে চোখের নিচে বা এই আশপাশগুলোতে না যেটা রিঙ্কেল ভাব থাকে, সেটা কিন্তু খুব সহজে আসে না। এইরকম টান টান করে মাসাজ করে নিই। একদিনকে আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাইডগুলো না সবসময় এইরকম দুটো আঙুল দিয়ে একটু মাসাজ করে নেবে, দেখবে চোখের এইখানে না কখনো ভাঁজটা আসবে না। বা তোমরা চাইলে চামচ যেগুলো হয় ছোটো স্পুন, সেই পিছন দিয়েও কিন্তু এরকম করে তোমরা মাসাজ করতে পারো। আমি কিন্তু প্রায় সময় মাসাজ করি, তবে এইটার মানে যে আমি যে ভিডিও করবো কিংবা তোমাদেরকে শেয়ার করবো, এটা আর কখনো হয় না। নর্মালি আমি অফ ক্যামেরাতে সেরে নিই। আর এখন একটুখানি আমি এই যে একটুখানি জাস্ট মাসাজ করছিলাম, তো সেটাই ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করে দিই, এই আর কি। তো যাই হোক, ঠোঁটে বোরোলিন দেওয়া হয়ে গেছে, মুখেও ময়শ্চারাইজার মেখে নিয়েছি। আর সন্ধ্যেবেলা তো দেখেছো চুলটা বাঁধা হয়ে গেছিলো। তো যাই হোক, বেজে গেছে 11:30 রাতের সমস্ত কিছুই আর কি আমি জোগাড় করে রাখলাম। সকালে যেহেতু রান্নাবান্না আছে, ওদিকে চিকুও কিন্তু জেগে রয়েছে আমার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে। টাটা।